ডিএসএলআর ক্যামেরার দিন শেষ ভিভো X200 আলট্রায় বাংলাদেশ। লিটারেলি এই ফোনটা লঞ্চ হওয়ার পরেই এমনটা মনে হচ্ছে যে সেই দিন চলে এসেছে যখন একটা স্মার্টফোনের ক্যামেরা একটা ডিএসএলআর ক্যামেরার সাথে বিট করতে পারবে। এবং যারা জানেন না তাদেরকে বললে অবাক হবেন যে এই মুহূর্তে এই স্মার্টফোনটার ক্যামেরার ধারে কাছেও নাই অন্যান্য কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন। যেমন আপনারা স্যামসাং S25 আলট্রার কথা বলেন বা আইফোন 16 প্রো ম্যাক্সের কথা বলেন, Xiaomi 15 আলট্রার কথা বলেন, কোনোটার ক্যামেরাই এর ছবির ধারে কাছে নাই। তো সবাই এক কথায় এটাকে বেস্ট বলে দিচ্ছে রিভিউয়ের ক্ষেত্রে হোক বা জিজ্ঞেস করলে হোক, কিন্তু শুধুমাত্র একটা স্মার্টফোনের ক্যামেরাই তো সব নয়। ক্যামেরার পাশাপাশি একটা ফোনকে ফ্ল্যাগশিপ হতে হলে আরও অনেক আনুষঙ্গিক জিনিস দরকার হয়ে থাকে। সো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই ফোনটার মধ্যে আছে কিনা বা কোনো কমতি আছে কিনা সেটা হয়তো আপনাকে সবাই বলছে না, তবে এই ভিডিওতে আমি আপনাকে বলবো বেশ কিছু কমতি এই ফোনটাতে অবশ্যই রয়েছে, অ্যান্ড যেটা কেউ বলেনি সেটা আপনি জানতে পারবেন এই ভিডিওতে। তো আশা করছি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হবে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইক টেলিকম, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটা অলমোস্ট 1,23,000 থেকে শুরু করে 32-33,000-এর মধ্যে পাবেন, কারণ এটার অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, সেই ভেরিয়েন্টের উপরে ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে আসলে এই ফোনটা কিন্তু খুবই হেভি একটা স্মার্টফোন। যারা লাইট ওয়েট ফোন পছন্দ করেন তাদের কিন্তু এইটা একটা অ্যালার্জির মতো ব্যবস্থা হয়ে যাবে। এই ফোনটা প্রথমত হচ্ছে এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা আমার কাছে কিন্তু অনেকটাই বাজে লেগেছে। সো এই জিনিসটা শুনলে হয়তো অনেকের খারাপ লাগবে যে এত দামি ফোন নিয়ে এরকম কথাবার্তা বলছি, তবে এটা অবশ্যই আপনাকে বিলিভ করতে হবে। এর সামনের দিকের যে ক্যামেরা বামটা রয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা উঁচু অ্যান্ড কতটা ভারী এই সামনের দিকে। সো যখন আপনি ফোনটা হাতে নেবেন এই সামনের দিকটা কিন্তু অটোমেটিক সামনের দিকে হেলে যাবে, কারণ এইখানে অনেক ক্যামেরা লেন্স টেন্স ব্যবহার করা হয়েছে। সো যার জন্য এই ক্যামেরা মডিউলের জন্য এই ফোনটা একটা আনস্টেবল ফোন বলা যেতে পারে। অ্যান্ড এইটা এতটাই উঁচু যে আপনি যখন ফোনটা হাতে ধরবেন তখন কিন্তু আপনি খুব একটা কমফোর্টেবল ফিল পাবেন না, কারণ এইখানে আপনার আঙ্গুলটা লেগে যাবে পেছনে এইভাবে, এই যে এভাবে যখন আপনি ধরবেন, অথবা আপনি এই ফোনটা ধরে যদি গেম খেলেন বা এইভাবে ধরে ভিডিও টিডিও দেখেন তখন আপনি ঠিক এইভাবে হয়তো ধরবেন। সো এই যে ক্যামেরার যে ব্যাপারটা রয়েছে এই জিনিসটা কিন্তু আপনার হাতে বেশ একটা আনকমফোর্টেবল ফিল দিবে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটার হ্যান্ড ফিল কিন্তু খুব একটা কমফোর্টেবল না, খুবই ভারী। 129 থেকে 132 গ্রাম ওজনের ফোন এই ফোনটা। সো ওভারঅল আপনি বুঝতেই পারছেন যে এটা কেন কমফোর্টেবল নয়। এবং ফোনটাতে কিন্তু IP69 এবং IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট পাচ্ছেন আপ টু 1.5 মিটার। 30 মিনিটের মধ্যে আপনি এটা চুবিয়ে ভিডিও টিডিও বা ছবি টবি তুলতে পারবেন পানির নিচে, তেমন কোনো প্রবলেম হবে না। চলে যাই ফোনটা ডিসপ্লের দিকে, যেখানে আপনারা পাচ্ছেন একটা 6.82 মোটামুটি বেশ বড়সড় একটা ডিসপ্লে। LTPO AMOLED 1 বিলিয়ন কালার সাপোর্টেড, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, 2160 হার্জের PWM ডিমিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডলবি ভিশন, HDR ভিভিট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস। ব্রাইটনেসের কথা আসলে এই ফোনটা ইনডোর আউটডোর হার্শ ডে লাইট যেখানেই আপনি ব্যবহার করেন একদম ক্লিয়ারলি ভিজিবল ছিল। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স একদম ইমার্সিভ ছিল। তার পাশাপাশি এর চিন বেজেল কিন্তু খুবই মিনিমাল এবং ন্যারো, যার জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তবে এই ডিসপ্লেটা কোয়াড কার্ভ হওয়ার কারণে এখানে একটু প্রবলেম ডেফিনেটলি রয়েছে। ফ্ল্যাগশিপ ফোনগুলো আমরা এখন কিন্তু সবই একদম ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করি বা ফ্ল্যাট ডিসপ্লে দেখি, সেখানে কোয়াড কার্ভ ডিসপ্লে হয়। এইটা কিন্তু অন্যান্য ফোনগুলোর থেকে যদি হাত থেকে পড়ে টরে যায় সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনাও বেশি থাকে। আবার এইখানে প্রোটেক্টরের যে একটা ব্যাপার রয়েছে, এত দামি ফোন আমরা ডেফিনেটলি প্রোটেক্টর ব্যবহার করব, সেক্ষেত্রে এই কোয়াড কার্ভ হওয়ার কারণে কিন্তু একদম ইজিভাবে আপনি প্রোটেক্টর ব্যবহার করতে পারবেন না। এইটা একটা প্যারার বিষয় অবশ্যই। এছাড়া এই ডিসপ্লে নিয়ে আর তেমন কোনো কমপ্লেন নাই, একদম সুপার জোস। এই বাজেটের একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে যেমন হওয়া উচিত, একদম জোস কালার আউটপুট দিতে পারে ভিউইং অ্যাঙ্গেল থেকে শুরু করে। এটাতে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট থাকায় নেটফ্লিক্স বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা একদম HDR কন্টেন্ট প্লে করতে পারবেন এবং খুবই স্মুথ, কালার রিপ্রোডাকশনও যথেষ্ট ভালো। তবে প্রোটেকশনের দিকে এই গ্লাসে কিন্তু আর্মর গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের কাছে হয়তো এত ডিটেলস পরিচিত না। আমরা মোটামুটি হচ্ছে কর্নিং গরিলা গ্লাসটাকেই বেশি পরিচিত মনে করি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশনগুলো দিলেই বেশ ভালো হতো। আদারওয়াইজ এটাও মনে হচ্ছে খুব একটা খারাপ না, তবে দামি ফোন হিসেবে প্রোটেক্টর মাস্ট। এছাড়াও ফোনটার স্পিকার কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো পেয়েছি। একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে আপনি যেমন আশা করেন এটা থেকে ততটাই লাউড, ক্লিয়ার এবং বেশ মানে ক্রিস্পি একটা সাউন্ড আউটপুট আপনারা পাবেন। এছাড়াও রেগুলার লাইফে ব্যবহার করে এর হেপটিক ফিডব্যাকটা কিন্তু বেশ ভালো স্ট্রং মনে হয়েছে। সেখানে আপনারা টাইট একটা ভাইব্রেশন পাবেন এবং এটা আপনি যথেষ্ট ভালোই ফিল করতে পারবেন। ফোনটার অপারেটিং সিস্টেম হচ্ছে এইটার আরও একটা বড় হ্যাসেলের জায়গা আমার কাছে, যেটা মনে হয় একটা ফ্ল্যাগশিপ ফোনে যেটা ম্যাক্সিমাম কেউই নিতে চাবে না, সেটা হচ্ছে যে চাইনিজ রোম। তো এইখানে কিন্তু আপনারা এই যে ভিভো X200 আলট্রা, এটা আপনি কখনোই গ্লোবাল বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে পাবেন না। এটার চাইনিজ রোমই অ্যাভেলেবেল রয়েছে, অ্যান্ড সামনেও হয়তো এটা গ্লোবালি আসবে না।
সো সেক্ষেত্রে এই যে রোম এইখানে গিয়ে আপনাকে বেশ প্যারা খেতে হবে। তবে এখানে যদি আমি বলি আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 যেখানে অরিজিনাল 5 দিয়ে আপনারা পাবেন এই স্মার্টফোনটা, এবং ভিভো এখানে ক্লেম করছে 4 বছরের সফটওয়্যার আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। সো আপডেটের দিকে এটা খুব একটা খারাপ না, বেশ ভালো। তবে এই যে রোম, এই চাইনিজ রোম ব্যবহার করতে গিয়েই আপনি যত প্যারা খাবেন, কারণ এত দাম দিয়ে ফোন কিনে যদি আপনার ফোনে যখন হোয়াটসঅ্যাপে কল আসবে বা মেসেঞ্জারে কল আসবে বা মেসেজ আসবে, আপনার কাছে কোনো কল বা মেসেজ আসবে না, যখন আপনি অ্যাপ্লিকেশন ঢুকবেন দেখবেন যে অলরেডি আপনাকে 5-10 বার কেউ কল দিয়ে ফেলেছে বা 5-10 বার আপনাকে মেসেজ দিয়ে ফেলেছে, সে রেগে অলরেডি বোম, আপনি গেলেই সে ফেটে যাবে। সো এরকম একটা সিচুয়েশন আপনাকে পড়তে হবে এই যে চাইনিজ রোমের ফোনগুলো রয়েছে এগুলো যদি আপনি ব্যবহার করেন। তবে হ্যাঁ, এইটার কিছু সলিউশন রয়েছে, তবে সেটাও যে একদমই ফ্লুয়েন্ট তেমন না। আপনি যদি এর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলোকে এখানে লক করে রাখেন তাহলে এইটা আপনি ঠিকঠাক মতো পাবেন, তবে ম্যাক্সিমাম সময় এটা আপনাকে মিসম্যাচ করবে, এটা দেখতেই পাবেন আপনি। তাছাড়া এই UI ব্যবহার করে কিন্তু আমরা তেমন কোনো প্রবলেমে পড়িনি, মোটামুটি বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। তার সাথে সাথে র্যাম ম্যানেজমেন্টও বেশ ভালো, অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্টার, অ্যানিমেশনগুলোও কিন্তু খুবই স্মুথ। আমার কাছে অনেক সময় মনে হয় যে গ্লোবাল রমের থেকে চাইনিজ রোমগুলোর স্মুথনেস একটু বেশি হয়, এইটা আবার মোটামুটি ভালো একটা বিষয়। এর পাশাপাশি ফোনটাতে আপনারা UFS 4.1 স্টোরেজ সাপোর্ট পেয়ে যাবেন। সো ওভারঅল খুবই ফাস্টার একটা এক্সপিরিয়েন্স পাবেন, এবং এইখান থেকে কিন্তু আমরা র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো দেখেছি। ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করলেও কিন্তু আমরা রিলোডের মতো প্রবলেমে দেখিনি, সেখানে কিন্তু বেশ অনেকক্ষণই তারা এই অ্যাপ্লিকেশনগুলো পিক করে ধরে রাখতে পারে। ফাইনালি পারফরমেন্সের দিকে আসলে এবার কিন্তু তারা মিডিয়াটেক থেকে বের হয়ে স্ন্যাপড্রাগনে চলে এসেছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর 8 ইলিট 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। সো এখানে বলা যাচ্ছে যে পারফরমেন্স নিয়ে আর তেমন কারোর কোনো প্রবলেম থাকবে না। অনেকেই নাট ছিটকান যখন হচ্ছে মিডিয়াটেকের প্রসেসরগুলো থাকে, তো সেক্ষেত্রে তারা এবার যে স্ন্যাপড্রাগন এসেছে এইখান থেকে তারা একদম টোটালি ক্লিয়ার করে দিয়েছে। এখন আপনি এইটা দিয়ে যদি একদম হেভি পারফরমেন্স সেন্ট্রিক যে কোনো কিছু করেন, একদম পিক পারফরমেন্সই পাবেন এই ফোনটি ব্যবহার করে। এবং একটা বিষয় ভালো লেগেছে যে এই 8 ইলিট যে পরিমাণে হিট জেনারেট করে অন্যান্য স্মার্টফোনগুলোতে আমরা যেমন দেখেছি, এইটা কিন্তু অতটাও হিট জেনারেট করে না, এইটা মোটামুটি একটা ব্যালেন্স পর্যায়ে আমরা দেখেছি। এছাড়াও আপনি পাবজির মতো গেম 120 FPS একদম বাটার স্মুথ প্লে করতে পারবেন, খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। তবে হ্যাঁ, লং টাইম ইউজ করলে কিছু কিছু জায়গায় গিয়ে টুকটাক ফ্রেম 2-1টা ড্রপ করে, এইটা খুব একটা আহামরি বিষয় না আমার কাছে মনে হয়েছে। সো ওভারঅল একটা ফ্ল্যাগশিপ ফোনে যে পারফরমেন্স থাকা দরকার ডেফিনেটলি আপনি এটাতে সেটাই পাচ্ছেন, এটা নিয়ে ডিটেলে আসলে আর কোনো কিছু বলার থাকে না। সবশেষে আমরা চলে যাচ্ছি ফোনটার মেইন হাইলাইট পার্ট, যেটা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। তো ক্যামেরা যেহেতু এটা আসলে এখন ওয়ার্ল্ডের বেস্ট সব ফোনগুলোকে একদম খেয়ে দিছে বলা যায়, তো সেক্ষেত্রে এইটা নিয়ে আসলে ডিটেল আমার কাছে মনে হয় না যে কোনো কিছু আপনাদের জানানোর আছে। অলরেডি এইটার প্রচুর ক্যামেরা রিভিউ বা ডিটেল ক্যামেরা রিভিউ এগুলো রয়েছে, আমরা জাস্ট আপনাদেরকে হাইলাইট বা একটা ওভারভিউ দেখাই দিচ্ছি, একটা ঝলক যে অ্যাকচুয়ালি এটার ক্যামেরা সেগমেন্টটা কেমন। ফোনটার রিয়ারে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল f1.7 অ্যাপাচারের, রয়েছে 200 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক টেলিফটো লেন্স এবং রয়েছে একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। তো এখানে বুঝতেই পারছেন যে লেন্স যেগুলো রয়েছে একদম বাঘা বাঘা লেন্স, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এইবার কিন্তু ভিভো টোটাল 2টা ডিফারেন্ট চিপ ব্যবহার করছে শুধুমাত্র এই ফটোগ্রাফির জন্য। মানে একটা হচ্ছে আপনি যখন ছবি তুলবেন তার আগে প্রসেসিং, একটা হচ্ছে ছবি তোলার পরে প্রসেসিং। ওভারঅল প্রসেস হয়ে আপনাকে যেটা দেখাবে সেইটার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না একটা স্মার্টফোনের থেকে। বাট এই একটা ফোনে কিন্তু আপনি আলট্রাওয়াইড থেকে শুরু করে একদম 1600 mm পর্যন্ত ছবি তোলার সুযোগ পাচ্ছেন। সো বুঝতেই পারছেন একদম রেডি টু আপলোড ছবি, এরকম জাস্ট তুলবেন এবং আপলোড করবেন, এরকম কোয়ালিটির একটা সিস্টেম এখানে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে ছবির কথা বললে সুপার শার্প ডিটেইল, এক্সপোজার ব্যালেন্স, তার সাথে ডাইনামিক রেঞ্জ একদম মাখনের মতো, একদম রেডি টু আপলোড ছবি যেটা বললাম। আপনি আলট্রাওয়াইড ব্যবহার করেন বা মেইন লেন্স ব্যবহার করেন, টেলিফটো লেন্স দিয়ে আপনারা 3.7x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন, এছাড়াও আপনারা 70x পর্যন্ত এক্সটেন্ডেড জুম পাচ্ছেন ডিজিটালি। তবে সবথেকে বড় ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন এইটার পোর্ট্রেট সেগমেন্টে, যেখানে ডিফারেন্ট 4টা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট তোলার সুযোগ পাবেন, এবং প্রত্যেকটাই ভাই কেন এটাকে আসলে অন্যান্য ফোনগুলোর থেকে বা ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ফোন বলা হচ্ছে এই মুহূর্তে, সেটা আপনারা বুঝতে পারবেন এর পোর্ট্রেট ছবিগুলো দেখলে। মানে এজ ডিটেকশন আমার কাছে মনে হয় না এর আগে অন্য কোনো স্মার্টফোন এইরকম টাইপের এজ ডিটেকশন করতে পেরেছে। মানে সিঙ্গেল একটা চুলও যদি আপনার থাকে সেইটাও আসলে এটা খুব ভালো মতো ডিটেক্ট করে একদম ভিজিবল রাখতে পারে, এতটাই ভালো মতো আসলে এজ ডিটেক্ট করতে পারে। এছাড়াও যদি আমরা ডিটেইলের কথা বলি, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ডিটেল শার্পনিং ধরে রাখতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটা ছবি দেখে হয়তো আপনি একটু ভালো মতো যদি লক্ষ্য করেন, আপনি এটা বুঝতে পারবেন যে ছবিগুলো একটু প্রসেসড করা, মানে একদমই যে ন্যাচারাল ছবি লাগছে এরকম না, ছবিগুলো একটু প্রসেসড করা, তার সাথে সাথে ফেসটাকে হালকা একটু ব্রাইট করে, এবং এইটার যে কালার সেটা আমি একটু
ভাইব্রেন্ট বলবো, হালকা, বেশি না, একটু ভাইব্রেন্ট, যেটা আমাদের আবার দেখতে বেশ ভালো লাগে, সবারই ভালো লাগবে এটা। এছাড়াও এই ফোনটাতে একটা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেটার ডিটেলও কিন্তু যথেষ্ট ভালো পিকচার আউটপুট দিতে পারে। কালার অ্যাকুরেসিও মোটামুটি অ্যাজ ইট ইজ রাখতে পারে, স্ক্রিন টোনও ঠিকঠাক মতো প্রডিউস করতে পারে। তবে হ্যাঁ, এইখানে যদি আমরা এই বাজেটের অন্যান্য সব ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে তুলনা করি, তবে আমার কাছে মনে হয়েছে যে এর ফ্রন্ট ক্যামেরাটা কিছুটা হলেও অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর থেকে পিছিয়ে থাকবে ডিটেইলে। সেখানে আমার কাছে মনে হয় যে এইটার ফ্রন্ট ক্যামেরাটা এখনও কিছুটা ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ একটা স্মার্টফোন হিসেবে। তার পাশাপাশি ভিডিও সেগমেন্টে গেলে ফোনটা দিয়ে আপনারা রেয়ার ক্যামেরা দিয়ে 8K 30 FPS এর পাশাপাশি 4K 60 FPS প্রত্যেকটা লেন্স দিয়ে ভিডিও করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে যদি আমরা ভিডিও স্যাম্পলের কথা বলি, সেখানে আমরা যথেষ্ট ভালো ডিটেইল এক্সপোজার ব্যালেন্স দেখতে পেয়েছি। এছাড়াও আমরা কালার কনসিস্টেন্সিও যথেষ্ট ভালো দেখেছি, খুব একটা কালার শিফট করে না বা এক্সপোজার খুব একটা শিফট করে না। সেখানে আমরা মোটামুটি ভালো ভিডিও কোয়ালিটি পেয়েছি। এছাড়াও এখানে ভিডিও যথেষ্ট স্মুথ ছিল, এখানে প্রত্যেকটা লেন্সে ওআইএস এর সাপোর্ট থাকায় আপনি কিন্তু বেশ স্মুথ একটা ভিডিও আউটপুট পাবেন, মানে খুব একটা শেকি ভাব লক্ষ্য করবেন না হেঁটে চলে ভিডিও করলেও। তবে হ্যাঁ, ভিডিও সেগমেন্টে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে তুলনা করলে এইটা কিছুটা পিছিয়ে থাকবে, এটা বোঝাই যায়। কারণ ভিডিওতে এখনও আসলে ভিভো বা অন্যান্য ব্র্যান্ডগুলো এতটা ইমপ্রুভ না যতটা আমরা আইফোনে দেখে থাকি, ওইটার মতো হয়তো অতটা স্টেবল না। তবে হ্যাঁ, মোটামুটি কাছাকাছি যেতে পারছে, এটাই বেশ ভালো একটা ব্যাপার। তবে ফ্ল্যাগশিপ ফোন যেটা আমরা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আরেকটু বেটার দরকার। এর পাশাপাশি ফোনটা দিয়ে আপনারা 4K 30 FPS এ সিনেমাটিক বা ব্লার মোডেও ভিডিও করতে পারবেন। এইটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, যথেষ্ট শার্প ডিটেল এবং এজ ডিরেকশন বিশেষ করে যথেষ্ট ভালো ছিল। সেই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি পোর্ট্রেট ভিডিও করতে চান, এটা দিয়ে যথেষ্ট ভালো কোয়ালিটির পোর্ট্রেট ভিডিও আউটপুট নিতে পারবেন এই ফোনের ক্যামেরা থেকে। সব মিলিয়ে ক্যামেরা সেগমেন্ট নিয়ে অন্যান্য ফোনগুলোর সাথে বললে এটা ডেফিনেটলি পিকচার সেগমেন্টে অন্যান্য ফোনগুলো থেকে এক কথায় বেস্ট। তবে হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা আর ভিডিও সেগমেন্টটা কিঞ্চিত কমই থাকবে এইটা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর থেকে, এইটা আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিতে চাই। ফাইনালি ব্যাটারি সেগমেন্টে আসলে ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে, 90 ওয়াটের তার দিয়ে বা ওয়্যার চার্জার সাপোর্ট রয়েছে এবং রয়েছে 40 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট। সেই থেকে আমরা যদি এর ব্যাটারি ব্যাকআপ বলি, অন্যান্য ফোনগুলোর থেকে আপনি ডেফিনেটলি এটাতে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখানে আমরা একদম হেভি ইউজ করে মোটামুটি গেমিং ক্যামেরা এই সব কিছু ব্যবহার করে অলমোস্ট 7 ঘন্টা 40-45 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সেক্ষেত্রে আপনারা যদি আরও নর্মাল ব্যবহার করেন, আপনারা ইজিলি একদিন পার করে ফেলতে পারবেন এর ব্যাটারি ব্যাকআপ দিয়ে। সো ফ্ল্যাগশিপ হিসেবে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন আপনারা এই স্মার্টফোনটি থেকে, আবার খুব সহজেই ফাস্টলি এটা চার্জ হয়েও যায়। সবশেষে সামারি বললে আসলে এই ফোনটা যদি আপনি শুধুমাত্র ক্যামেরা সেন্ট্রিক বা পিকচারের জন্য নিতে চান, তাহলে একদম চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা স্মার্টফোন, ওইরকম একটা ক্যাপাবল এইটা। সো এই ক্ষেত্রে আপনি অবশ্যই এই ফোনটাকে কনসিডার করতে পারবেন। আদারওয়াইজ ফ্ল্যাগশিপ চিন্তা করে আপনি যদি ওভারঅল একদম অলরাউন্ডার খুঁজেন, সেক্ষেত্রে এর যেই ঝামেলাযুক্ত চাইনিজ রোম, তার পাশাপাশি এইখানে যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে, ভিডিও সেগমেন্ট রয়েছে, এই দিক থেকে আরও কিছুটা ইমপ্রুভমেন্টের দরকার ডেফিনেটলি এখনও রয়েছে। সো বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। আশা করছি আপনার কাছে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, আমার কাছেও যথেষ্ট ইনফরমেটিভ ছিল। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।